আছেন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমাদের আমাদের নিয়মিত আয়োজন যে আমাদের নিয়মিত আয়োজন শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান। আজকে আমরা আলোচনা করব 9তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান স্কুল লেভেল নিয়ে। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই জানাবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং আজকে আমরা স্কুল লেভেলে যে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নগুলোর উপর আমরা বিস্তারিত আলোচনা করব এবং পাশাপাশি আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা আমাদের বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আমরা 80+ মার্ক বা 70+ মার্ক অর্থাৎ আমরা 5 মার্ক থেকে শুরু করে আপ টু মার্কস কিভাবে পাবো এই বিষয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার দিবেন। আর প্রথমেই বলে নেই, আমি যে সলভটা করছি এটা আমাদের যে বইটি আছে আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে সাদিক স্যারের যে বইটি আছে সেই বই থেকে আমরা সলভগুলো করছি। আজকে 85 পেজ থেকে আমরা সলভগুলো করব। আপনাদের কাছে যাদের কাছে এই বইটি আছে আপনারা 85 পেজ বের করলে আজকের আলোচনার বিষয়টি পেয়ে যাবেন। আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। এখানে 1 নম্বর যে প্রশ্নটি দেয়া আছে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই ইনফর্ম করবেন। এখানে প্রথমে বলা আছে এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করো। তাহলে ইন্টারসেকশন অর্থ হচ্ছে এটাকে আমরা বলি সেট অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে মানটা আমরা পাবো তাকে আমরা বলি ইন্টারসেকশন অর্থাৎ সেট। অর্থাৎ আমরা যখন এ এবং বি এর দুটো সেট পাবো তাহলে এ এবং বি উভয় সেটের ভিতরে যে অংশটা থাকবে এটাকে আমরা বলি এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে বলছে এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে এ এর মান দেয়া আছে 1 2 3 এবং এখানে বি এর মান দেয়া আছে 2 3 7। তাহলে উভয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 2 এবং 3 বিদ্যমান। তাহলে আমাদের উত্তর হবে 2,3। তাহলে আমাদের উত্তর হবে 2,3। তাহলে আপনারা কিন্তু খেয়াল করুন এটা কিন্তু খুবই সহজ ওয়েতে আমি অঙ্কটি সমাধান করলাম। স্কুল পর্যায়ে যে প্রশ্নগুলো আছে এগুলো আজকে আমরা আলোচনা করব। আমি আপনাদেরকে বারবার বলি আপনারা যারা আসন্ন 19তম প্রিলিমিনারিকে টার্গেট করেছেন তারা অবশ্যই 6ষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 19তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করবেন। পরবর্তী প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার অর্থাৎ পাই আর স্কয়ার, এটা আপনারা পারবেন। এখানে এবিসি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ দেয়া আছে, আমাদের সি কোণের পরিমাণ নির্ণয় করতে বলছে। আমরা জানি একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ অর্থাৎ 3টি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। যেহেতু এখানে এ কোণ এবং বি কোণের পরিমাণটা দেয়া আছে তাহলে সি কোণটা নির্ণয় করতে হলে 180 থেকে আমরা এই বি কোণ এবং সি কোণের পরিমাণটা বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা 105 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে আমরা সি কোণের পরিমাণটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ 180 ডিগ্রি এবং চতুর্ভুজের 4টি কোণের পরিমাণ 360 ডিগ্রি, এটা আমরা জানি। এখান থেকে আমরা এইভাবে এই মানটা নির্ণয় করতে পারবো। আপনারা খেয়াল করুন ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবে যেগুলো যাদের হায়ার ম্যাথ ছিল আপনারা তারা পারবেন এবং তাছাড়া আপনারা যারা আর্টস ফ্যাকাল্টিতে পড়েছেন হায়ার ম্যাথ পড়েননি তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তারপরেও কিছু জিনিস আপনারা মনে রাখার চেষ্টা করবেন। যেমন এখানে বলছে সাইন মাইনাস থিটা সমান লেখা যায় মাইনাস সাইন থিটা, এটা মাথায় রাখতে হবে। আপনারা কয়েকটা জিনিস লিখে রাখেন যে cos একমাত্র cos মাইনাস থিটা থাকলে আমরা লিখবো হচ্ছে cos থিটা এবং sec মাইনাস থিটা থাকলে আমরা লিখবো sec থিটা এবং বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রে মাইনাস থাকলে সেই মাইনাসটা সামনে চলে আসবে অর্থাৎ মাইনাস cot থিটা এবং এখান থেকে আমরা সাইন মাইনাস থিটাকে যদি লিখি তাহলে মাইনাস সাইন থিটা এবং কসেক
কসেক মাইনাস থিটা থাকলে আমরা লিখবো মাইনাস কসেক থিটা। অর্থাৎ আপনারা মনে রাখবেন একমাত্র কস এবং সেক মাইনাস থাকলে মাইনাসটা খেয়ে ফেলবে এবং বাকি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত মাইনাসটা বের করে দিবে, এটা আপনারা খেয়াল রাখবেন। 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ শেষ করতে কত সময় লাগবে? তাহলে 15 জন লোক যে কাজটি করবে 3 ঘন্টায়, 15 জন লোক কাজ করে 3 ঘন্টায়। আপনারাই বলুন তো একজন লোক কাজ করতে সময় কত লাগবে? 15 জন যে কাজ 3 ঘন্টায় করবে, একজন সেই কাজ করতে অবশ্যই সময়ের বেশি প্রয়োজন হবে। আর যখন বেশি সময়ের প্রয়োজন হবে তখন অবশ্যই আমরা মান দুটাকে কি করব? গুণ করে দিব, অর্থাৎ 3 এবং 15 গুণ করব। এবং তারপর বলছে আমাদের এখানে 5 জন লোক কাজ করার জন্য অবশ্যই আমাদের সময়ের কম সময় লাগবে। তাহলে এখানে 3, অর্থাৎ আমাদের সময় লাগবে 9 ঘন্টা। ঐকিক নিয়ম থেকে আমরা একটা প্রশ্ন পাই, সবসময় একটি প্রশ্ন পাচ্ছি যে এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা বরাবরই এখান থেকে পাচ্ছি। আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন, এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও আপনারা জানাবেন। আপনারা লাইভটি শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। আজকের আমাদের প্রশ্ন আলোচনা করতে খুব কম সময়ের প্রয়োজন হবে। √3 কোন ধরনের সংখ্যা? √3 একটি অমূলদ সংখ্যা। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ক্লাস 9-এ। √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ আমি আপনাদের একটা সহজ হয়ে শিখিয়ে দিই, যে সংখ্যাকে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো না, ওই সংখ্যাগুলি আমরা অমূলদ সংখ্যা হিসেবে এখানে গ্রহণ করব। যেমন √9 একটি অমূলদ সংখ্যা, এখানে √11 একটি অমূলদ সংখ্যা, এগুলা। আর যদি আমরা বর্গমূল 16 থাকে, একটা পূর্ণবর্গ সংখ্যা যদি পাই, এখানে আমরা যেমন এখানে 16 লিখলাম, তাহলে কত আসবে? 4। তাহলে এই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। অর্থাৎ মূলদ সংখ্যা যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, ওই সকল সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান লেখা যায় হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল আপনারা কয়েকটা জিনিস খেয়াল করবেন। এখানে রম্বস, এটা a b c d, এখানে এটা d দেখলাম, তাহলে এই রম্বসের দুটো কর্ণ আপনাদের জানতে হবে। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ d1 একটি কর্ণ এবং dt মানে d2 অন্য একটি কর্ণ বা অপর একটি কর্ণ। এখানে আরো একটা জিনিস জানবেন, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা আপনারা মাথায় রাখবেন, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা মনে রাখবো। পরবর্তী প্রশ্ন, xy এর মান। আমরা যখনই মান নির্ণয়ের ক্ষেত্রে আসি, আমি আপনাদের আবারও বলেছি, মান নির্ণয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে সূত্রের বিকল্প কোনো কিছু নেই। এখন সূত্রগুলো মনে রাখার জন্য অবশ্যই আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সূত্রগুলো মনে রাখার জন্য। এখানে xy এর মান নির্ণয় করতে বলছে। আমরা xy এর সূত্র জানি, xy সমান লেখা যাবে x plus y divided by 2 whole square minus x minus y divided by 2 whole square। এখন x plus y এর মান এখানে 12, আমরা মানটা বসিয়ে দিলাম। এখানে 2 divided by 2 আমরা যদি 2 দ্বারা কেটে দেই 6,
এখানে 2 এবং 2 কেটে গেলে ভাগ করলে 1, অর্থাৎ 36 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 35, অর্থাৎ আমরা এর মানটা পাবো 35। তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে আপনারা কিন্তু খুব সহজে উত্তর করতে পারবেন, এবং আপনারা যখন বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কতগুলো প্রশ্ন রিপিট হচ্ছে। এবং আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা আসন্ন 19তম প্রিলিমিনারিকে টার্গেট করেছেন তারা অবশ্যই 6তম শিক্ষক নিবন্ধন প্রিলি থেকে, প্রিলির যত প্রশ্ন আছে সেখান থেকে শুরু করে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলি পর্যন্ত সবগুলো প্রশ্নর ব্যাখ্যা সহ সমাধান করবেন। আমি শুধু গণিতের অংশই বলবো যে আপনারা 20টার উপর মিনিমাম 20টা প্রশ্ন কমন পাবেন, এবং আপনারা এই সবগুলো প্রশ্ন একত্রিতভাবে পাবেন আমাদের এই বইটিতে। আপনার আসন্ন প্রিলিমিনারিকে লক্ষ্য করে, 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে আমাদের এই বইটি ছাপা হয়েছে। এখানে আপনারা দেখতে পান, এই বইয়ের ভিতরে আপনারা পাবেন 6তম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত সকল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান। তাছাড়াও পাচ্ছেন প্রাইমারির প্রশ্নগুলোর সমাধান এবং বিসিএস এর প্রশ্নগুলোর সমাধান। এবং শুধু তাই নয়, এর সাথে পাচ্ছেন আপনারা বাংলা, ইংরেজি, জিকে এবং গণিত অংশের আলাদা আলাদাভাবে মানে টপিক অনুযায়ী আপনার আরো অনেক প্রশ্ন পাচ্ছেন, এবং তার সাথে সাম্প্রতিক বিষয়গুলোও পাচ্ছেন। আমি মনে করি আসন্ন 19তমর জন্য আপনার জন্য এই বইটি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আপনারা এই বইটি নিতে পারেন, এবং আপনাদের জন্য স্পেশাল অফার চলছে। 590 টাকার পরিবর্তে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে এখন আপনারা বইটি পাচ্ছেন 490 টাকায়। উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ থেকে একটি প্রশ্ন সব সময় আসে। আমরা উৎপাদকটা একটু করার চেষ্টা করি। এখানে যেটা দেয়া আছে x² - y² + 2y - 1, আমরা একটু সাজিয়ে নেই। x² মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলে শুধু চিহ্নর পরিবর্তন হবে, আর বাকি কাজগুলো হবে না। এখন একটু খেয়াল করুন, এখানে a² - 2ab + b², তাহলে এখান থেকে আমরা পাবো a - b হোল স্কয়ার। আমরা জানি a² - b² এর সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। যখনই আমরা মাইনাস দ্বারা গুণ করব তখন এই চিহ্নটা এখানে পরিবর্তন হয়ে যাবে। তাহলে x + y - 1, এই যে এটা আছে x + y - 1, এই দুইটার ভিতরে যে কোনো একটি উত্তর থাকতে পারে, অথবা কোনো সময় দুটি থাকতে পারে। আমাদের এটা মানে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর, বড় সংখ্যাটি নির্ণয় করতে বলছে। খুবই সহজ, বড় সংখ্যাটি হবে 100। কিভাবে বুঝলাম 100? বড় সংখ্যাটি এখানে হবে কত? 100। আপনারাও জানেন এই প্রশ্নটা আপনাদের অসংখ্যবার এই প্রশ্নটা আপনারা পাবেন। তাহলে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য, বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য যে মানটা দেয়া আছে 1 যোগ করে 2 দ্বারা ভাগ দিব, তাহলে এখানে আমরা পাবো 100। এবং ছোট সংখ্যাটি যখন নির্ণয় করব, ছোট সংখ্যাটি যখন আমরা নির্ণয় করব, ছোট সংখ্যাটি তখন আমরা এখান থেকে 1 বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা ছোট সংখ্যাটি পেয়ে যাব। অর্থাৎ এই অঙ্কটা মানে শুধুমাত্র ফিগার চেঞ্জ হয়, তাছাড়া সবকিছু একই। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, এখানে 199 থাকতে পারে, 121 থাকতে পারে, যে কোনো টাইপের মান থাকতে পারে। শুধুমাত্র বড় সংখ্যা অথবা ছোট সংখ্যা নির্ণয় করতে বলে। যদি বড় সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমরা 1 যোগ করে 2 দ্বারা ভাগ করব, আর ছোট সংখ্যা নির্ণয় করতে বললে 1 বিয়োগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। পরবর্তী প্রশ্ন, ত্রিকোণমিতিক অনুপাত আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে এগুলো আপনারা মনে রাখবেন। একটি সমকোণী ত্রিভুজের যে 3টা বাহু আছে, বাহুগুলোকে অনুপাত করলে আমরা 6 রকম ভাবে বাহুগুলোর অনুপাত পাই, এবং প্রত্যেকটি অনুপাতগুলোকে একটি নাম দ্বারা প্রকাশিত করা হয়। যেমন এখানে sin থিটার মানটা দেয়া আছে, আমরা ত্রিকোণমিতিক অনুপাতের sin থিটাকে আমরা ব্যবহার করি যে sin থিটা ইজ ইকুয়াল, আমরা লিখি এখানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এটার মান দেয়া আছে 5/13, অর্থাৎ লম্বের মান 5, অতিভুজের মান 13। আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটা যদি থিটা কোণ ব্যবহার করি, তাহলে লম্ব হবে 5, অতিভুজ হবে 13। এখন ভূমির মানটা নির্ণয় করতে বলছেন। আমি আপনাদের এর আগের অনেকগুলো ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে অতিভুজের সাথে যে কোনো একটি মান দেয়া থাকলে অপর মানটা নির্ণয় করার জন্য একটা বর্গমূল দিয়ে বৃহত্তর মান স্কয়ার থেকে আমরা ক্ষুদ্র মান স্কয়ারটা বাদ দিব।
এটা আমরা জানি। বৃহত্তর মান স্কয়ার থেকে আমরা ক্ষুদ্রতর মানটার বর্গ বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা পাবো 169 মাইনাস 22 সমান 144 ইজ ইকুয়াল টু 12, অর্থাৎ এটা পাবো আমরা 12। এখন আমাদের বের করতে বলছে কসেক থিটা। তাহলে এখানে কসেক থিটা যেহেতু নির্ণয় করতে বলছে, এই মানগুলো বের করার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমরা জানি সাইন থিটার মানে বিপরীত মানটা কসেক, অর্থাৎ কসেক থিটা সমান আমরা লিখবো এখানে 13 ডিভাইডেড বাই 5, অর্থাৎ আমরা বলতে পারি কসেক সমান লেখা যায় অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। খেয়াল করুন, তাহলে অতিভুজের মান 13, লম্বর মান 5। এখন আপনাদের এখানে থাকতে পারে cos থিটা, cos সমান লেখা যায় ভূমি বাই অতিভুজ। আপনারা ভূমি এর মান বসে দিলেন, অতিভুজের মানটা বসিয়ে দিলেন। আর tan থিটা থাকলে আপনারা লিখবেন লম্ব ডিভাইডেড বাই ভূমি। তা লম্ব এর মানটা 5, ভূমি এর মানটা 12। তাহলে আমরা ত্রিকোণমিতিক যে কোনো অনুপাত থাকলে আমরা এভাবে চিত্র অঙ্কন করে বাকি মানগুলো নির্ণয় করতে পারবো। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমরা জানি সূচক এবং লগারিদম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। সূচক এবং লগারিদমটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আবারও একটু দেখে নেই। আমরা জানি যে লগ যখন বেজ এবং মানটা সেম হবে তখন তার মানটা হবে 1। তাহলে এখানে বেজটা আছে log 5 এবং মানটা আছে 5/1/3, এটাকে আমরা লিখি 1/3, অর্থাৎ এটাকে বলা হয় ঘনমূল। তাহলে এটাকে আমরা লিখি a টু দি পাওয়ার 1/3। এখন আমরা জানি এই মানটা সরাসরি সামনে আসবে, তাহলে এখানে থাকবে লগ বেজ এবং মান, অর্থাৎ আমরা লিখতে পারি 1/3 ইন্টু 1, কারণ এটার মান হবে 1, তাহলে আমরা সরাসরি লিখবো 1/3। তাহলে আমাদের উত্তর হবে 1/3। এই টাইপের একটি প্রশ্ন আমরা সব সময় পাচ্ছি, মানে প্রত্যেক পরীক্ষায় প্রশ্নই পাচ্ছি। তাহলে এটা আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখব। কোন সংখ্যার এত অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির এত অংশ হবে। তাহলে কোন সংখ্যাটি এখানে দেয়া নেই, এই সংখ্যাটিকে আমরা x এর মাধ্যমে প্রকাশ করলাম। বলছে x এর এত অংশ, তার মানে x এর এত অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির এত অংশ হবে, অর্থাৎ 2/3। এখানে খেয়াল করুন x/2 মাইনাস 2x/3, অর্থাৎ আমরা এই মানটাকে বাম পাশে পার করলাম এবং এই 6টাকে আমরা ডান পাশে পার করলাম। আমরা যদি এখানে লসাগু করি, 2 এবং 3 এর লসাগু 6, 2 যাবে কতবার? 3 বার। 3 দ্বারা 2 কে গুণ করলে হবে 3x, মাইনাস 3 দ্বারা যদি 6 কে ভাগ করি হবে 2, 2 দ্বারা গুণ করলে হবে এখানে 4x ইজ ইকুয়াল টু -6। তাহলে এখানে আমরা পাচ্ছি -x/6 ইজ ইকুয়াল টু -6। উভয় পাশে মাইনাস কেটে যাবে, তাহলে x বাম পাশে কোনো মান ভাগ থাকলে ডান পাশে সেই মানটা গুণ করে দিব, অর্থাৎ 36। অর্থাৎ আমরা সংখ্যাটি পাচ্ছি 36। তাহলে এই টাইপের প্রশ্নগুলো যেগুলো অজানা রাশি থাকবে, ওই অজানা রাশিগুলোকে আমরা ধরে নিয়ে প্রদত্ত যে রাশি থাকবে ওই রাশির সাথে একটা সমীকরণ তৈরি করব। সমীকরণ তৈরি করে ওই সমীকরণটাকে সমাধান করলে আমরা অজানা রাশিটার মান পেয়ে যাব। আয়েশা বেগম লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে দেখছেন এটাও জানাবেন।
পরবর্তী প্রশ্ন 14 নম্বরটা খেয়াল করুন। এখানে আমি আগে বলেছিলাম আমাদের মানে মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্রের বিকল্প কোনো কিছু নেই। মান নির্ণয়ের জন্য আমাদের অবশ্যই সূত্রটা বেশি বেশি মানে মনে রাখার চেষ্টা করতে হবে, অর্থাৎ প্রয়োগটা শিখতে হবে। আমাদের a প্লাস 1/a এর মান দেয়া আছে, a কিউব প্লাস 1/a কিউব সমান আমরা এখানে লিখি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটার মান দেয়া আছে 3, আমরা এখানে 3 বসে দিব, মাইনাস 3 এটা কেটে দিব ইন্টু 3, তাহলে এখানে 27 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 18। তাহলে এই মানগুলো এগুলো মনে রাখার জন্য, অর্থাৎ মান নির্ণয় করার জন্য আমাদের সূত্রের বিকল্প কোনো কিছু নেই। আমরা মান নির্ণয়ের জন্য যে সূত্রগুলো প্রয়োজন, এই সূত্রগুলো আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, কোন ত্রিভুজে দুটি কোণের পরিমাণ দেয়া আছে, ত্রিভুজটি কেমন হবে? সমকোণী। আমি কিভাবে প্রশ্ন দেখে বলতে পারলাম? আপনিও পারবেন। কেন পারবেন না? অবশ্যই পারবেন, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ হবে 90 ডিগ্রি এবং বাকি দুটো কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। এখানে দুটি কোণ দেয়া আছে, একটা 10 এবং একটা 80। এখানে 10 ডিগ্রি এবং 80 ডিগ্রি যোগ করলে এখানে আমাদের হবে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের দুটি কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অপর যে কোণটি থাকবে সেই কোণটির পরিমাণও 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিনটা কোণ মিলেই হয় 180 ডিগ্রি। যখনই কোনো ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি হবে, তখন ওই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে একটি কোণ আছে 10 ডিগ্রি, আরেকটা আছে 80 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ হবে তাহলে 90 ডিগ্রি। তিনটা কোণ মিলে আমাদের 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি হবে। অথবা আপনারা মনে রাখবেন, ত্রিভুজের দুটি কোণের যোগফল যদি কখনো 90 ডিগ্রি হয়, তাহলে ওই ত্রিভুজটা 100% সমকোণী ত্রিভুজ হবে। এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে এই ত্রিভুজটা হবে সমকোণী। আপনাদের ধারার ক্ষেত্রে তিনটা সূত্র আমি আর আগেও লিখেছিলাম, আমি আবারও লিখবো। ধারার ক্ষেত্রে আমাদের তিনটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ যেটা এখানে দেয়া আছে এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান আমরা লিখি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। একটা অ্যাপ্লিকেশন করি এখানে 1 2 3 চলো 1 বলছে আমাদের 10, বলছে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখব n ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2, কেটে দিব 5, তাহলে 5 ইন্টু 11 5 11 এই যে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল শেষ। এবার যদি আমরা নির্ণয় করি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল 1 ডিভাইডেড বাই 6 n ইন্টু n প্লাস 1, এখানে 2n প্লাস 1। তাহলে এইটাকে যখন আমরা নির্ণয় করব, আমি একটা অ্যাপ্লিকেশন দেখাই, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আমরা যদি এখানে 12 12, তাহলে আমরা লিখব সূত্র কি 1 ডিভাইডেড বাই 6 n শেষ পদ, অর্থাৎ সর্বশেষ পদটা যেটা দেয়া থাকবে 12, এখানে 12 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 12 প্লাস 1, অর্থাৎ এখান থেকে এটাকে আমরা সমাধান করলে এখানে আমরা সমাধান করলে পাবো 650। তাহলে এই মানগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। এখান থেকে একটা মানে প্রশ্ন অনেকবারই আসছে, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। ধন্যবাদ, আমাকে একজন কমেন্টস করেছেন একটি অঙ্ক সমাধান করে দেওয়ার জন্য, আরাফাত হোসেন, তোমাকে অশেষ ধন্যবাদ। একটু লাইনে থাকো, আমি এই টাইপটা শেষ করে নেই, একটু লাইনে থাকো তুমি। এখানে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি 2 কিউব 3 কিউব, আমরা এখান থেকে যদি n কিউবটা নিই, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হোল স্কয়ার। অর্থাৎ এটা যদি আমি অ্যাপ্লিকেশন করি 1 কিউব 2 কিউব, আমরা চলছি 10 পর্যন্ত, 10 কিউব, তাহলে আমরা এখানে কি লিখব 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, অর্থাৎ এখানে কেটে দিলাম 5 ইন্টু 11, তাহলে এখানে পাবো 5 11। তাহলে এটাকে সমাধান করলে পাবো এইটা।
এই মানটা। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি, ঘনর সমষ্টি এবং n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টির আরো একটা সূত্র আমরা পাবো। এটা আমি একটু দেখে দেই। n সংখ্যক বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, অর্থাৎ আমাদের এখানে সর্বশেষ একটা মান দিলাম আমি 15 দিলাম। তাহলে এটা সমাধান। n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে সরাসরি n স্কয়ার, এটা মাথায় রাখবো। n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র n স্কয়ার, অর্থাৎ শেষ যে পদটা পাবো সেই শেষ পদের উপর একটা স্কয়ার করে দিব, তাহলে আমাদের এখানে মানটা নির্ণয় হয়ে যাবে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি, ঘনর সমষ্টি এবং n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্রগুলো আমরা পেয়ে গেছি। আমাকে একজন কমেন্টস করেছে একটি অঙ্ক সমাধান করে দেওয়ার জন্য, আমি অঙ্কটা তুলে নেই। একটু ভালো করে লক্ষ্য করবেন যে অঙ্কটা আরফাথুসাইন, এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি উনি যে অঙ্কটা আমাকে দিয়েছে ax প্লাস by প্লাস 5, আরেকটা হচ্ছে ax প্লাস by প্লাস 3। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। x প্লাস a ইন্টু x প্লাস b সমান আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই সূত্রটা ব্যবহার করব আমরা। এখন এই মানটাকে আমরা x প্লাস a এবং x প্লাস b তে কনভার্ট করব, অর্থাৎ উভয় জায়গায় আমরা x এর মানটাকে মানে x রাখতে হবে। এখানে খেয়াল করো যে এই মানটা, অর্থাৎ অষ্টম শ্রেণীর অঙ্ক এটা, এই মানটা দেখতে পাচ্ছি এখানে, এই মানটা সিমিলার, অর্থাৎ ax প্লাস b, ax প্লাস b এটা সিমিলার মান। আমরা কিন্তু এই মানটাকে এভাবে লিখতে পারি, এটা ব্র্যাকেট ব্যবহার করতে পারি, এই যে a প্লাস b, আবার এটাকে কিন্তু আমরা লিখতে পারি ax প্লাস, এই যে এভাবে লিখতে পারি। এখন আমি ভেবে নিলাম যে এই পুরো মানটা x, অর্থাৎ এই পুরো মানটা আমি ভাবছি এটা x, এই পুরো মানটাকে আমি x ভেবে নিলাম। তাহলে x প্লাস a, x প্লাস b। এখন আমাদের সূত্র যেটা ছিল, সূত্র ছিল x স্কয়ার, আমি ধরে নিয়েছি এই মানটা x, আচ্ছা ঠিক আছে, x স্কয়ার প্লাস সূত্রে ছিল a প্লাস b, আমি এই মানটাকে আমি a দিলাম, এই মানটাকে b দিলাম, তাহলে এই মানটা লিখলাম a প্লাস b ইন্টু x প্লাস a b। তাহলে এখানে যে জিনিসগুলো আমরা ব্যবহার করলাম, x টাকে ধরে নিলাম যে ax প্লাস by এবং এটাকে আমরা ধরলাম 5 এবং বিটাকে আমরা ধরলাম 3। আমি জাস্ট এটা বোঝানোর জন্য, এটা ধরার কোনো প্রয়োজন নেই, সরাসরি হবে, জাস্ট মানে একদম ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তাহলে আমাদের সূত্রটা কি ছিল যে x স্কয়ার a প্লাস b ইন্টু x প্লাস ab, এই যে x স্কয়ার a প্লাস b ইন্টু x ইন্টু ab। আচ্ছা, এবার x এর মানটা যেটা ছিল ax প্লাস by বসিয়ে দিলাম, a এর মান ছিল 5, b এর মান 3, x এর মান ছিল ax প্লাস by এবং a এর মানটা 5 এবং b এর মান 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ বর্গের বেসিক সূত্রটা, তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b, এখানে by, এই যে এই অংশটা হচ্ছে b স্কয়ার প্লাস এখানে 5 আর 3 যোগ করে 8 আমরা লিখে দিব এখানে ax প্লাস by এবং এখানে 3 এবং 5 গুণ করে 15টা আমরা লিখে দিব। তারপর আমরা সমাধান করি, a স্কয়ার x স্কয়ার এখানে হবে 2ab xy, এখানে পাবো b স্কয়ার y স্কয়ার। আচ্ছা, এবার এখানে 8 দ্বারা যখন গুণ করব 8x, 8 দ্বারা এটাকে গুণ করলে হবে প্লাস 8by প্লাস 15। আমার মনে হয় বুঝাতে পেরেছি। তারপরও যদি সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আসলে পরিপূর্ণটা বুঝাতে পেরেছি কিনা।
আরাফাত হোসেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা লাইভে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোন টাইপের প্রশ্ন সমস্যা হচ্ছে, বা সেগুলো আমি অবশ্যই সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী প্রশ্নটা খেয়াল করি। সূচক থেকে প্রশ্নটা এসেছে 2 টু দি পাওয়ার x। আমরা কিন্তু বরাবরই বলে আসছি যে যখন বেসিক মানে বেসটা সমান থাকবে, অর্থাৎ সূচকের সময় জানি বেসগুলো যখন সমান হবে, তখন আমরা লিখতে পারি m সমান n, অর্থাৎ বেজের মানটা বাদ হয়ে যাবে এবং পাওয়ারের যে মানটা, এই মানটা আমরা ইকুয়াল লিখতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার আছে এবং এখানে 2 স্কয়ার, অর্থাৎ বেস সমান করতে হবে এখানে আমার। তাহলে 4 কে ভেঙে দিলাম 2 স্কয়ার, এখানে 2x প্লাস 7, এখানে 2 দ্বারা গুণ করলে 2x প্লাস 2। এখন আমাদের এই বেসটা মিলে গেছে, তাহলে বেসের আর প্রয়োজন নেই। আমরা লিখবো x প্লাস 7 ইজ ইকুয়াল টু 2x প্লাস 2, অর্থাৎ 7 মাইনাস 2 2x মাইনাস x, অর্থাৎ আমরা বলতে পারি 5 ইকুয়াল টু x। তাহলে x এর মান আমরা পাচ্ছি 5। x এর মান এখানে 5। আমাদের উত্তরে এখানে 4টা অপশন আছে, কিন্তু সেই 4টা অপশনের ভিতরে x এর মান, দুঃখিত, এখানে একটু মিসিং হয়ে গেছে। এখানে 2 দ্বারা গুণ করলে 2x, 2 দ্বারা 2 কে গুণ করলে এখানে 4 হবে, তাহলে এখানে 4, এখানে হবে 2। তাহলে x এর মান 2, আমাদের মানটা হবে 2। আপনারা সবাই খেয়াল করুন, এই টাইপের সমাধানগুলো অনেকবার আসছে, এর আগেও আসছে, আরাফাত হোসেন, আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আরাফাত হোসেন, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, আপনি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছেন। আপনাকেও ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। পরবর্তী প্রশ্ন, ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত বলতে আমরা শুধু মানটাকে চেঞ্জ করে দেব, অর্থাৎ এখানে x অনুপাত y, এখানে আমরা শুধুমাত্র লিখবো y অনুপাত x। ব্যস্তানুপাত অর্থাৎ মানটাকে শুধু আমরা পরিবর্তন করব, a এর পজিশনে b, b এর পজিশনে a। তাহলে x অনুপাত y এর ব্যস্তানুপাত হবে y অনুপাত x। নিচের কোনটি সঠিক? এখানে আমাদের নিচের কোনটি সঠিক, এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি। অপশনের ভিতরে আমরা tan সমান আমরা জানি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, তাহলে এটা ভুল, এটা ভুল। আচ্ছা, sin স্কয়ার সমান আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা, এবং এটা সমান, এই সূত্রটা আমরা জানি এরকম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। অর্থাৎ স্কয়ারের ক্ষেত্রে আমরা 3টা সূত্র জানি, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। আমরা বলতে পারি sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এই সূত্রটা রাইট। পরবর্তী প্রশ্ন, নিচের রাশির গণ নির্দেশ করতে বলছে। আমরা জানি রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গণ নির্ণয় করতে পারি। যে রাশিগুলোর সমষ্টিকে আমরা যখন রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করব, তখন আমরা গণ নির্ণয় করতে পারবো। এটা আমাদের সমস্যা নেই, এটা আমরা করতে পারবো। 21 নম্বরটা দেখি। 21 নম্বরটা এখানে এই মানটা নির্ণয় করতে বলছে। এই মানটাকে আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই n। এই মানটাকে আমরা নির্ণয় করতে চাই, তাহলে এইটা 1 ডিভাইডেড বাই n এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ 1 ডিভাইডেড যে মানটা থাকবে ওই মানটাকে আমরা বর্গমূল, সেটা হতে পারে বর্গমূল, ঘনমূল, a ঘাতের বর্গমূল বা b ঘাতের বর্গমূল, এটা হবে n ঘাতের বর্গমূল। n ঘাতের বর্গমূল আবার কেমন? বর্গমূল দিয়ে এখানে একটা n লিখবো, তাহলে আমাদের n ঘাতের বর্গমূলটা হয়ে যাবে। এবং এই মানটাকে আরো একভাবে লিখতে পারি আমরা, এই m-টাকে ভেতরে দিয়ে এই মানটাকে আমরা বাইরে দিতে পারি, অর্থাৎ এই মানটা গুণ অবস্থায় আছে, এই পাওয়ারটাকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এই পুরো মানটার বর্গমূল হচ্ছে 1/n। এই জন্য আমরা এখানে লিখলাম, এই যে এরকম টাইপ দিয়ে আমরা এই মানটা লিখতে পারবো। ভালো করে খেয়াল করুন। 22 নাম্বার, এখানে আছে -1 আমরা জানি পাওয়ার সবসময় গুণ হয়, দুটা -1 গুণ করলে হবে +1, তাহলে এর পাওয়ার 1 হলে সেই মানটা সবসময় বা সর্বদাই a হবে। একটি চাকা প্রত্যেক মিনিটে 12 বার ঘোরে। প্রত্যেক মিনিটে আমাদের বের করতে বলছে
5 সেকেন্ডে কতবার ঘোরে, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, আমরা 60 সেকেন্ডে আগে ঘোরাবো, 60 সেকেন্ডে ঘুরে 12 বার। আচ্ছা, ডিগ্রিতে কনভার্ট করতে বলছে, তাহলে একটা যে কোনো চাকা ছোট হোক বড় হোক একবার রাউন্ড দিলে 360 ডিগ্রি, 360 ডিগ্রি অতিক্রমণ করবে, কারণ একটা চাকা হচ্ছে বৃত্তাকার চাকাটা হবে একটা বৃত্ত। তাহলে একটা চাকা যখন ঘুরবে তখন 360 ডিগ্রি, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই জন্য একটা চাকা যখন রাউন্ড দিবে তখন টোটালে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কিন্তু 12 বার, এই জন্য 12 দ্বারা গুণ দিলাম। এবার যদি আমরা 1 সেকেন্ডে ঘুরে, তাহলে 360 কে আমরা ওকে, এবার 5 সেকেন্ডে বলছে, তাহলে গুণ করে দিতে হবে, তাহলে এখানে 12, এই 12 এবং 12 কেটে দিব, অর্থাৎ 360 ডিগ্রি। আমাদের উত্তর হবে 360 ডিগ্রি। খুব ইজিলি ভাবে আমি কিন্তু অঙ্কটা সমাধান করে ফেলেছি। পরবর্তী প্রশ্ন, 144 কোন সংখ্যাটির 40%, অর্থাৎ এটা কিন্তু আমাদের আবারও অজানা রাশি। কোন সংখ্যাটি, এটা আমাদের অজানা, তাহলে অজানা রাশি যখন থাকবে তখন আমরা অজানা রাশিটি ধরে নিব x, অজানা রাশিটি x, x এর 40% ইজ ইকুয়াল টু 144। তাহলে আমরা জানি যখন শতকরাকে ভেঙে দেই তখন 1/100 দ্বারা আমরা এটা গুণ করি। আচ্ছা, তাহলে এবার আমরা লিখতে পারি 144 গুণ 100 ডিভাইডেড বাই 40। তাহলে এই শূন্য কেটে দিব, এখান থেকে আমরা মানটা ভাগ করে দিলে, যদি 2 দ্বারা কেটে দেই তাহলে 2 দ্বারা কেটে দিলে 5, 7 দুগুণ 14 72, তাহলে 5 দুগুণ 10 35 36, 360। তাহলে আমাদের উত্তর হবে 360। সর্বশেষ প্রশ্নটা আমি সর্বশেষ প্রশ্নতে সমাধান করব। শতকরা বার্ষিক কত টাকা হারে 1 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে? তাহলে 1 বছরের সুদ আসলের এত অংশ হবে, সুদ আসলের এত অংশ আমাদের বছর বলছে 1 বছর, মানে সময়টা দেয়া আছে এখানে, সময় n সমান 1 বছর। আমরা যদি আসলটা ধরে নিই, এখানে আসল আমরা p ধরে নিলাম 100 টাকা। আচ্ছা, তাহলে এখানে সুদ আসল বলছে, তার মানে মুনাফা আসল বা সুদ আসল, মুনাফা আসল বা সুদ আসল 100 এর এই যে, তাহলে এখান থেকে তাহলে আসল সমান মুনাফা সমান আমরা পাবো সুদ আসলের এত অংশ। দুঃখিত, আরো একবার একটু দেখে নিই আমরা। এখানে সময় দেয়া আছে 1 বছর, তাহলে আসলটাকে আমরা ধরলাম 100 টাকা। তাহলে এখানে সুদ মানে মুনাফা, এটার আসলের এত অংশ। এখন এখানে আমরা যদি I সমান P/N এর সূত্র ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের সমাধানটা হয়ে যাচ্ছে। আমাদের বের করতে বলছে R এর মানটা, তাহলে R সমান I/PN, I এর মান 20 টাকা, P এর মান 100 টাকা, N 1 বছর। যখনই আমরা R এর মান নির্ণয় করব তখন আমরা 100 দ্বারা গুণ দিব, এটা এবং এটা কেটে দিব, অর্থাৎ 20%। আপনারা একটু খেয়াল করুন, এখানে সময় দেওয়া আছে 1 বছর এবং বলছে সুদ আসলের এত অংশ। আমরা এখানে আসলটাকে ধরে নিলাম 100 টাকা। আমরা যদি মনে করেন 100 টাকা ধরে নিব না, x ধরে নিব, সমস্যা নেই, x ও ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলেও হবে। আবার সুদ বলছে এখানে, সুদ বা মুনাফা যেটাকে বলি আমরা, এটার 1/5 অংশ। এখানে সুদটা নির্ণয় করে নিলাম, তাহলে আমরা জানি I সমান P/N, এখান থেকে R এর মানটা নির্ণয় করেছি আমরা, তারপর মানটা বসিয়ে দিয়ে উত্তরটা নির্ণয় করেছি।
আমাদের আজকের লাইভটি এই পর্যন্তই থাকবে। আমরা মোটামুটি আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে নিয়ে আমাদের লাইভ ক্লাসগুলো নিচ্ছি, এবং পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে এই 2025 স্পেশালি 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আমি প্রতিনিয়ত প্রশ্ন সমাধান করার চেষ্টা করছি। আমি আগামী জন্য একটা প্রশ্নর এমসিকিউ এর সমাধান নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমরা যারা আমাদের সাথে ছিলে অবশ্যই থাকবে এবং লাইভটি বেশি বেশি শেয়ার করবে এবং আমার পেজটাকে একটু সবাই ফলো করবে। আর আসন্ন 19তম প্রিলিমিনারি শিক্ষার্থীদের জন্য বা আপনারা যারা এনটিএস এর মাধ্যমে শিক্ষক হতে চান তাদের জন্য একটি বই দেখতে পাচ্ছেন। আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে এই বইটি আপনারা নিতে পারেন। এই বইয়ে পাচ্ছেন ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলির সবগুলো প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান, এবং পাশাপাশি পাচ্ছেন প্রাইমারির প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান এবং বিসিএস এর প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান। এবং শুধু তাই নয়, তার সাথে পাচ্ছেন বাংলা, ইংরেজি, জিকে এবং গণিত অংশের মানে টাইপ অনুযায়ী অনেক প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান পাচ্ছেন, এবং তার সাথে সাম্প্রতিক বিষয়গুলির প্রশ্ন পাচ্ছেন। আমি মনে করি আপনার জন্য এই বইটি হতে পারে একটি আদর্শ বই। তাই আর দেরি না করে এই বইটি আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন। আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট চলছে। 590 টাকার পরিবর্তে এখন বইটি 490 টাকায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।